সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা সবাই খুব বেশি এক্সাইটেড, কারণ আবারও এয়ারটেল ফিরে এসেছে সেই পুরনো সুর নিয়ে এবং বন্ধুরা হারিয়ে যাচ্ছে ভয়ের রাজ্য অচিনপুরে। যখন তখন প্রত্যেক বৃহস্পতিবার অচিনপুর নিয়ে ফিরে আসি আমরা। আশা করছি অচিনপুরে আপনার সময়টা ভয়ঙ্কর কাটছে। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের একটা খবর জানিয়ে দিতে চাই, এবং এই খবরটি হচ্ছে অচিনপুর সহ তোমার পছন্দের সব কন্টেন্ট ইউটিউবে আনলিমিটেড স্ট্রিম করতে পারবে এয়ারটেল বেস্ট স্ট্রিমিং প্যাকে 179 টাকায় 30 দিন আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনা, এবং ঘটনা আপনারা জানেন যে আমরা যে ঘটনাগুলো এখন আপনাদেরকে শোনাচ্ছি তার বেশিরভাগই আসলে বন্ধুদের নিয়ে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা একটা ঘটনা শেয়ার করব যেটা হচ্ছে বন্ধুর কাছ থেকেই সংগ্রহ করেছেন আমাদের অনেক পছন্দের স্টোরি টেলার সাবিত আলম, এবং সাবিত আলমের কাছ থেকে আমরা সেই ঘটনাটাই শুনবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com-এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটি আমি শুনেছি আমার কলেজ লাইফের বন্ধু ফরহাদের কাছ থেকে। গত শবে বরাতের ছুটিতে ফরহাদ ময়মনসিংহ আসার পর কথায় কথায় ফরহাদ এই ঘটনাটি শেয়ার করে। আমি আমার কথাগুলো আর না বাড়িয়ে ফরহাদের কাছে চলে যেতে চাই, যার ঘটনা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ঘটনা শোনার আগে দয়া করে আপনারা সবাই আল্লাহর নাম স্মরণ করবেন। ফরহাদের বলা ঘটনাটি আমি ফরহাদের ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছে ফরহাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘটনা বলতে চাচ্ছি যা আমার সাথেই ঘটেছিল। এটি কোনো শোনা গল্প নয় যা আমি অন্যের কাছ থেকে শুনে আপনাদেরকে বলছি, বরং আমি নিজে সবকিছু বাস্তবে অনুভব ও উপলব্ধি করেছি। এমন না যে আমি শুধু অনুভব করেছি, বরং এই ঘটনার জন্য আমিও আমার পরিবার যে কঠিন সময় কষ্টের সাথে অতিবাহিত করেছি সেটা বলে বোঝাবার মতো নয়। যখন এই ঘটনাটি শুনবেন তখন আপনারাও এই ভয়টাকে অনুভব করবেন বলে আমার ধারণা। ঘটনার শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি যে আমার জন্ম ও বেড়ে ওঠা মোটামুটি খুব টাকাওয়ালা পরিবারেই। যদিও আমার জন্ম গ্রামে হয়েছিল, কিন্তু ছোট থেকেই আমি গ্রামের পরিবেশ একদমই পছন্দ করতাম না। আমি সবসময় পড়াশোনার উপর ফোকাস করতাম এবং আমার ইচ্ছা ছিল বড় হয়ে পরিবার নিয়ে শহরে চলে যাব। আমি মা বাবার সঙ্গে এ নিয়ে অনেকবার কথাও বলেছি, কিন্তু তারা গ্রাম ছাড়তে রাজি ছিলেন না। তাই ছোটবেলা থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে পড়াশোনায় মন দেব। আমি আমার ফুল ফোকাস পড়াশোনাতেই দিয়েছিলাম, যেন পড়াশোনা করে শহরে আমি মুভ করতে পারি এবং সেখানেই বিয়ে শাদী করতে পারি। আমি আমার প্রাথমিক শিক্ষাটা গ্রামের স্কুল থেকেই নিয়েছিলাম। এরপর যখন কলেজে ভর্তি হওয়ার সময় এলো তখন আমি ময়মনসিংহের কলেজ বেছে নিলাম। আমার মা বাবার নানান বিরোধিতা সত্ত্বেও আমি জেদ করে আমার কথায় অনড় রইলাম এবং ময়মনসিংহে চলে আসলাম। এখানেই একটি মেসে আমি থাকতে শুরু করলাম এবং পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। এরপর আস্তে আস্তে আমি আমার কলেজের পড়াশোনা শহর থেকেই শেষ করলাম। এই সময়ের মাঝে আমার গ্রামে যাওয়া আসা চলতেই থাকলো। কলেজ শেষ করার পর আমি ঢাকার নামকরা একটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিলাম। স্নাতক শেষ হওয়ার পরপরই আমার খুব ভালো একটা চাকরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, চাকরি পাওয়ার পর আমি ঢাকা মুভ করি। চাকরির মাঝে আমি খুব কম সময়ই গ্রামে যেতাম এবং বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতাম। তারপর এখানে আমার একজন মেয়েকে পছন্দ হয়ে গেল, আর আমি আমার মা বাবাকে না জানিয়েই তার সঙ্গে বিয়ে করে ফেললাম। আমার বিয়ের কথা জানার পর আমার ওপর আমার মা বাবা খুবই নাখোশ হলো। যদিও আমি তাদের কাছ থেকে অনুমতি নিতে চেয়েছিলাম না, কারণ আমি জানতামই যে তারা নিষেধই করবেন। আমার গ্রামে থাকা একদমই ভালো লাগতো না, আর
আমার পরিবার চাচ্ছিল আমার বিয়ে নিজেদের পরিবারের কোনো আত্মীয়ের মেয়ের সাথে হোক, মানে আমার ভাবির ছোট বোনের সঙ্গে। কিন্তু আমি আগে থেকেই বলেছি, যেহেতু গ্রামে থাকা আমার একেবারেই পছন্দ নয়, সেহেতু আমি গ্রামে বিয়েও করব না। আমার কথা কারো অপছন্দ হলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও আমি বলতে চাই, যদিও আমার জন্ম বেড়ে ওঠা গ্রামে, তবুও গ্রামের মানুষের কিছু কিছু ব্যাপার আমার একেবারেই পছন্দ ছিল না। কথায় কথায় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি, অহংকারের জন্য ছোটখাটো বিষয়গুলোকে বেশ বড় করে তোলা, আর প্রতিটি সমস্যাতেই কুসংস্কারাচ্ছন্নতা এবং কালো জাদু বা জাদুকরিনীর প্রভাব, এই সমস্ত ব্যাপার একদম নিত্য নৈমিত্তিক। আমি ছোটবেলা থেকেই এই পরিবেশ পছন্দ করতাম না। বিয়ে হওয়ার পর আমি ঢাকার একটা বড় সোসাইটিতে একটা বাসা ভাড়া নেই। আম্মু আব্বুকে রাজি করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথমে তারা রাজি হচ্ছিলেন না। তবে ধীরে ধীরে তারা একটু একটু করে নরম হতে শুরু করলেন। শেষ পর্যন্ত তারা রাগারাগি শেষ করে আমার ভাই, আব্বা, আম্মা সবাই আমার বাসায় আসলেন। আমার ভাই তার পরিবারের সঙ্গে এসেছিলেন। তাদের দেখে আমি খুব খুশি হয়েছিলাম। মনে শান্তিও হলো যে আম্মা আব্বার রাগারাগির অবসান হলো আজ, আলহামদুলিল্লাহ। আমার ভাবি আমার ভাইয়ের সঙ্গেই ছিলেন, কিন্তু ভাবির মুড খুব খারাপ ছিল, কারণ তার ছোট বোনের সঙ্গে আম্মা আব্বা আমার বিয়ের পরিকল্পনা করেছিলেন। তিনি আমাকে না সালাম দিলেন আর না আমার কোনো কথার উত্তর দিলেন। তার চেহারায় বিরক্তির ছাপ লেগেই রইল। আম্মা এবং আব্বা আমার ভাইয়ের সাথে বাসায় 2 দিন ছিলেন। আমি তাদের নিয়ে অনেক এনজয় করেছি, শহর দেখিয়েছি, নানা জায়গায় ঘুরিয়েছি, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছি। আমার জন্য যেন ঈদের সময় এসে গিয়েছিল। এরপর আমার বাসায় 2 দিন থাকার পর তারা আবার গ্রামে চলে গেলেন। একদিন রাতের কথা, আমার মুড সেদিন খুব ভালো ছিল, আর আমার স্ত্রীও আমার সঙ্গে ছিলেন। আমরা দুজন বসে গল্প করছিলাম যে বাহ, আম্মা আব্বার রাগ তো শেষ হয়ে গেল। এরপরে আমার স্ত্রী আমাকে বলল, তুমি ওই ছোট মেয়ের ঝুড়িটা দেখেছ? আমি বললাম, কোনটা? তিনি বললেন, ওই যে যেখানে আমি আমার চুল রাখি। আমার স্ত্রীর একটা অভ্যাস ছিল যে যখনই তিনি মাথায় ব্রাশ করতেন, তখন যেসব চুল পড়ে যেত সেগুলো তিনি একটি ময়লার ঝুড়িতে আলাদা করে রাখতেন। এখনও তিনি বিছানায় বসে ব্রাশ করছিলেন, কিন্তু সেই ঝুড়িটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। আমি জানি না যে তাকে এই টোটকা কে বলেছিল যে সবসময় ভাঙা চুল আলাদা একটা ঝুড়িতে রাখতে হয়। যখন ঝুড়িটা পূর্ণ হয়ে যেত, তখন তিনি সেই চুলগুলো পুড়িয়ে ফেলতেন। আমি একবার তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কেন এই কাজ করেন। তিনি বলেছিলেন, আসলে আমি কারণটা জানি না, কিন্তু আমার মা বলতেন যে ছেঁড়া বা পড়ে যাওয়া চুল এভাবে কখনো এদিক সেদিক ফেলে রেখো না। সম্ভবত এই কারণে আমার স্ত্রী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছিল এবং সেই ঝুড়িটা খুঁজে না পাওয়ায় তাকে খুবই বিচলিত দেখাচ্ছিল। আমি তাকে আশ্বস্ত করলাম যে হতে পারে আম্মু ঝুড়িতে এত চুল দেখে সেটা ফেলে দিয়েছেন, অথবা বাচ্চারা খেলার ছলে কোথাও নিয়ে ফেলে দিয়েছে, কারণ আমার ভাইয়ের বাচ্চারা আমার রুমে প্রায়ই খেলতে আসতো। এসব নিয়ে এত চিন্তার কিছু নেই। আমি তাকে এসব বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি তর্ক করেই যাচ্ছিলেন। বাচ্চারা আমার চুল দিয়ে কি করবে? কি কাজ থাকতে পারে ওদের? এরপর আমি তার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম এবং এই ঘটনা ভুলে গেলাম। আম্মা আব্বা চলে গিয়েছিল প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তখন একদিন হঠাৎ করে আমার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেল এবং তার প্রচণ্ড জ্বর উঠল। তখন আমি অফিসে ছিলাম, তিনি আমাকে ফোনেও জানাননি। রাতে যখন আমি বাড়ি ফিরলাম, তখন তিনি জ্বরে পুড়ে যাচ্ছিলেন। আমি যখন জ্বর মাপলাম, তখন দেখলাম সেটা প্রায় 103 ডিগ্রি জ্বর। আমি তাকে বললাম, চলো দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তিনি আমাকে বললেন যে না, আমি মেডিসিন খেয়েছি, একটু পরে ঠিক হয়ে যাবে। এরপর তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। আমি তার জন্য স্যুপ বানাচ্ছিলাম। হঠাৎ আমার ঘর থেকে এমন একটা আওয়াজ ভেসে এলো যেন কেউ কথা বলছে। সেই রুম থেকে আওয়াজটা আসছিল যে রুমে আমার স্ত্রী শুয়েছিলেন। আমি আমার স্ত্রীর নাম বলতে ভুলে গেছি, ক্ষমা করবেন। আমার স্ত্রীর নাম লামিয়া। যাই হোক, রুমের ভেতর আওয়াজ শুনে আমি অবাক হয়ে বললাম যে, লামিয়া, কার সাথে কথা বলছো? প্রথমে ভাবলাম হয়তো সে ফোনে কথা বলছে, কিন্তু সেই আওয়াজগুলো খুবই ভয়ানক ছিল। মনে হচ্ছিল কেউ যেন গলা খাঁকারি দিচ্ছে, গড় গড় করে কিছু বলছে। আমি চূড়া বন্ধ করে আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি যখন ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যত এগিয়ে যাচ্ছিলাম ততই শব্দগুলো যেন আরো তীব্র হচ্ছিল। সে এক অদ্ভুত আওয়াজ,
মনে হচ্ছিল কারো গলা যেন জোর করে চেপে ধরে রাখা হয়েছে এবং সে কোনোভাবেই চিৎকার করতে পারছে না। যেমনই আমি দরজার হ্যান্ডেল খুললাম এবং ভেতরে গেলাম, তখন সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গেল। আমি লামিয়াকে দেখলাম যে সে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। আমি লামিয়াকে ডাকলাম এবং জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছিলে? লামিয়া নাবোধক মাথা নাড়ল। আমি এটাকে আমার ভ্রম মনে করে আবার স্যুপ বানাতে চলে গেলাম। সেদিন রাতটা এভাবেই কেটে গেল এবং পরের দিন আমার স্ত্রীর শরীর ভালো হয়ে গেল, কিন্তু সেই আওয়াজগুলো আমার মনের এক কোণে যেন রয়েই গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই আওয়াজগুলো আমি নিজের কানে শুনেছিলাম। আমার তো ভুলও হতে পারে। যাক, আস্তে আস্তে আমাদের দিন কেটে যাচ্ছিল। এইভাবে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। আমার মনে আছে সেদিন ছিল জুম্মাবার। ওই দিন আমার অফিস ছিল না, আর আমি আরও 2 দিনের জন্য ছুটি নিয়েছিলাম, কারণ আমাদের গ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল। আম্মা আব্বাও আমাকে বলেছিলেন যে অবশ্যই আমাদের বউকে গ্রামে নিয়ে আসতে হবে। আমার পরিকল্পনা আগে থেকেই করা ছিল, শুধু জুম্মার নামাজ পড়ে বের হতে হবে। আমি লামিয়াকে বললাম, তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করে নাও এবং নামাজ পড়ে নাও। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছি, তারপর আমরা একসাথে খেয়ে বের হব। লামিয়াকে এসব বলে আমি নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম। যখন আমি বাড়িতে ফিরলাম এবং বাড়ির বেল বাজালাম, তখন ভেতর থেকে কেউ এলো না দরজা খুলতে। মনে হলো হয়তো লামিয়া বাথরুমে আছে বা নামাজ পড়ছে। আমি বাইরে 10-15 মিনিট অপেক্ষা করলাম, তারপর আবার বেল বাজালাম, তাতেও লামিয়া দরজা খুলতে এলো না। আমি লামিয়ার মোবাইলে কল করলাম, কিন্তু সে ফোন রিসিভ করল না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি মেকানিক নিয়ে এলাম। এরপর দরজার লক খুলে আমি ভেতরে প্রবেশ করলাম। দেখলাম আমার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে আছে। লামিয়াকে এইভাবে অসুস্থ অবস্থায় দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে পানি নিয়ে আসলাম এবং তার মুখে পানি ছিটালাম। পানি ছিটানোর পর কিছুক্ষণ পর লামিয়া জ্ঞান ফিরে পেল, কিন্তু তার অবস্থা ছিল বেশ অদ্ভুত, ঠিক সেই রাতের মতো যেই রাতে আওয়াজগুলো আমি ঘরে শুনতে পেয়েছিলাম, অর্থাৎ গলা চেপে ধরা চিৎকারের আওয়াজ। সেগুলো এখন আমি লামিয়ার মুখ থেকে শুনতে পাচ্ছি। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, লামিয়া, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা হলো কিভাবে? কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত ভাব। গলা থেকে কেমন অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসছিল। আমি ভয় পেয়ে আম্মুকে ফোন করলাম এবং সব জানালাম। তখন আম্মু আমাকে তৎক্ষণাৎ বললেন, বাবা, গ্লাসে পানি নাও এবং তাতে সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দাও এবং ওর মুখে ছিটিয়ে দাও, ওকে খাওয়াও। আমি সাথে সাথেই পানি পড়া নিয়ে লামিয়ার মুখে ছিটিয়ে দিলাম। তখনই লামিয়া হঠাৎ করে চেতনায় ফিরতে লাগলো। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? ও আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি এত দুশ্চিন্তায় আছি। আমি লামিয়াকে জিজ্ঞেস করলাম, এর আগে বলো তো, তোমার কি হয়েছে? তুমি এখানে বেহুশ হয়ে পড়েছিলে। উত্তরে লামিয়া বলল, আমার তো কিছু মনে নেই, শুধু শেষের কথাটা মনে আছে যে আমি নামাজের নিয়ত করছিলাম, তারপরে হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। এখন যখন চোখ খুললাম তখন তোমাকে দেখতে পারছি যে তুমি দুশ্চিন্তায় দাঁড়িয়ে আছো। আচ্ছা বলো তো, আমার কি হয়েছিল? আমি লামিয়াকে বললাম, হয়তো ধকলের কারণে তুমি জ্ঞান হারিয়েছ, এতে ভয় পাওয়ার কিছু নেই। এরপর আমি যখন লামিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন আমার জন্য সুখবরটা অপেক্ষা করছিল। সেই সুখবর প্রতিটি ছেলের জীবনেই একটা স্বপ্ন হয়ে আসে। আমি জানতে পারলাম যে আমি বাবা হচ্ছি। যখন এই খবর আম্মা আব্বার কাছে পৌঁছালো, তখন তারা খুশিতে পাগল হয়ে গেল। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে গ্রামে পৌঁছালাম, সেখানে ঈদ উৎসব চলছিল। আমাদের এমন অভ্যর্থনা হলো যেমনটা কোনো রাজপুত্র ও রাজকন্যার হয়। কিন্তু আমরা যখন ঘরে প্রবেশও করিনি, তখনই আমার স্ত্রী আবার হঠাৎ করে মাটিতে পড়ে গেল। সে মেঝেতে পড়ে এমন তোলপাড় শুরু করলো যেন মাছ পানি ছেড়ে ডাঙায় উঠে এসেছে। সে জোরে জোরে হাত পা ছুটছিল এবং তার মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছিল। আব্বু দ্রুত কর্মচারীদের ডাকলেন এবং ডাক্তারকে ডাকলেন। ডাক্তার যখন তাকে ইঞ্জেকশন দিলেন, তখন কিছুটা শান্তি পেয়ে সে ঘুমিয়ে গেল। যে বাড়িতে একটু আগেও আনন্দের পরিবেশ ছিল, সেখানে এখন সবাই চিন্তিত। শুধুমাত্র
আমার ভাবি বাদে তাকে একদমই চিন্তিত লাগছিল না, বরং লামিয়ার এই অবস্থায় ভাবির মুখে হাসি ছিল। আমার মনে হঠাৎ একটা কথার উদয় হলো, ভাবি হয়তো এখনো আমার ওপরে নারাজ। আমি জানতাম তার এই আচরণের কারণ কি, যেহেতু আমি তার বোনকে বিয়ে করিনি। আমি ব্যাপারটা তখনকার মতো এড়িয়ে গেলাম। আরও একবার আপনাদেরকে মনে করে দিই, আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যান বাধাহীন, কারণ এয়ারটেল নিয়ে এলো স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র আপনার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*029#। আমরা চলে যাব আবারও ঘটনায়। চলুন শুরু করা যাক। কিছুক্ষণ পর যখন লামিয়ার অবস্থাটা একটু ঠিক হলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, লামিয়া, তোমার সাথে কি আগে এমন কিছু হয়েছিল? মানে বিয়ের আগে কি তোমার সাথে এমন কোনো সমস্যা হয়েছিল? সে বলল, না, আজ পর্যন্ত কখনো এমন কিছু হয়নি। আমি জানি না এখন কি হচ্ছে। আমি খুব দুর্বল অনুভব করছি, আর কিছুদিন ধরে রাতে খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি স্বপ্নের কথা শুনে আমি যেন একদম চমকে গেলাম। আমি লামিয়ার কাছে জানতে চাইলাম, কেমন স্বপ্ন? লামিয়া বলতে লাগলো যে, আমি জানি না কেন এমন হচ্ছে। মনে হচ্ছে কেউ আমাকে একটা কবরে দাফন করছে। 4-5টা অদ্ভুত মহিলা থাকে স্বপ্নে, যারা সেই কবরের আশেপাশে দাঁড়িয়ে থাকে। তাদের মুখগুলো খুবই ভয়ঙ্কর এবং তাদের চোখগুলো যেন একে অপরের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি অবশ্য লামিয়ার কথা পুরোপুরি বুঝতে পারলাম না, কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে সে খুব অদ্ভুত কোনো স্বপ্ন দেখছে। আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন এবং ওকে শান্ত করার চেষ্টা করছিলেন। দোয়া দুরুদ পড়ে লামিয়ার গায়ে ফু দিচ্ছিলেন, কিন্তু এতে যেন লামিয়ার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। আমি আম্মু আব্বুকে বললাম যে, আপনারা দয়া করে নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম করুন, চিন্তা করবেন না, আমি লামিয়াকে সামলে নেব। এরপর সবাই আমাদের ঘরে রেখে বাইরে চলে গেল। আমি আর লামিয়া একা ঘরে রয়ে গেলাম। আমি লামিয়ার কাছে জানতে চাইলাম, আসলে তোমার কি হয়েছে? আগে তো কখনো এরকম হয়নি। বেচারি আমার প্রশ্নের কি উত্তর দেবে? সে তো নিজেই খুব চিন্তিত। ও এতটাই দুর্বল ছিল যে বিছানা থেকে উঠতেও পারছিল না। আম্মু ও বাসার বাকি মহিলারা এসে এসে লামিয়ার জন্য খাবার দিয়ে যাচ্ছিল। আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার স্ত্রীর অসুস্থতার কথা বলিনি, কারণ আমি চাইনি তারা চিন্তিত হোক। আম্মু আমাকে বললেন, ফরহাদ, ওর স্বাস্থ্য ভালো নেই। তুমি শহরে গিয়ে একা একা ওকে কিভাবে সামলাবে? তোমার তো অফিসও আছে। এভাবে ও ভালো হবে না। ভালো হয় তুমি যদি অফিস থেকে ছুটি নিয়ে আরও কিছুদিন এখানেই থাকো। এখানে আমরা সবাই আছি যেহেতু। আমার মায়ের এই পরামর্শ ভালো লাগায় আমি অফিস থেকে ছুটি নিলাম। আমার কাছে অবশ্য আর কোনো উপায়ও ছিল না। যদিও আমি লামিয়াকে ওর বাবার কাছে রেখে যেতাম তাহলে ভালো হতো না, কারণ লামিয়া তাদের একমাত্র সন্তান, আর তারা যথেষ্ট বৃদ্ধ হয়ে গিয়েছিল। তাই ওদের পক্ষে লামিয়াকে সামলানো সম্ভব ছিল না। আর গ্রামের মধ্যে তো আমাদের অনেক কর্মচারীও রয়েছেন। তাই আমি ভেবেছিলাম যে গ্রামের পরিবেশে লামিয়া কিছুটা স্বস্তি পাবে। এরপর একদিন রাতে হঠাৎ করে আমার চোখ খুলল, আর আমি সেই পুরনো আওয়াজগুলো শুনতে পেলাম, মানে গুটিতে গুটিতে চিৎকার। যখন আমি দিক পরিবর্তন করে দেখলাম, তখন আমার স্ত্রী বিছানায় বসেছিল, আর সেই আওয়াজগুলো তার গলা থেকে বের হচ্ছিল। আমি লামিয়াকে ডাকলাম আর জিজ্ঞাসা করলাম, লামিয়া, সব ঠিক আছে? তুমি মাঝরাতে উঠে বসে আছো কেন? কিন্তু লামিয়ার কাছ থেকে কোনো উত্তর আসলো না। শুধু অদ্ভুত ধরনের গলা থেকে আসা চিৎকারের মতো আওয়াজ শুনতে পেলাম, কিন্তু সেগুলো আসলে চিৎকার ছিল না, বরং একটু হালকা, যেন সিটি বাজানোর মতো। যখন দেখলাম সে আমার কথা শুনছে না, তখন আমিও উঠে বসলাম। আমি যখন তার কাঁধে হাত রাখলাম, তখন সে একদম ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে নিল। আমি বারবার জিজ্ঞাসা করলাম, লামিয়া, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। এখানে থাকতে তোমার যদি ভালো না লাগে তাও আমাকে বলো, আমরা শহরে চলে যাব। এরপর হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা আওয়াজ করে বলল,
করলি কেন? এই কথা শুনে আমি অবাক হয়ে লামিয়ার দিকে তাকালাম আর ভাবলাম তার গলার আওয়াজে কি হয়েছে, আর এই ধরনের একটা প্রশ্ন সে কেন করছে। আমি বললাম, লামিয়া, তুমি কি বলছো? এর মানে কি? আমি তোমাকে কেন বিয়ে করলাম? মানে আমাদের দুজনের ভালোবাসার বিয়ে এটি। লামিয়ার পরের কথাগুলো শুনে আমার মাথা ঘুরে গেল। সে বলল, এখনই একে তালাক দে, না হলে আমরা একে মেরে ফেলবো। এই কথা বলতে বলতেই লামিয়া একদম অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে আম্মুর কাছে চলে গেলাম। আম্মুর কাছে গিয়ে যখন আমি সব কথা বললাম, তখন তিনি একেবারে মহা চিন্তিত হয়ে গেলেন। বললেন, বাবা, আমার মনে হচ্ছে এটা কোনো রোগ নয়, বরং এর সঙ্গে কিছু জাদুটোনা জড়িত। জাদুটোনার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। পরের দিন সকালে আমাদের চোখ খুলল। তখন আমার স্ত্রী বলল, এখান থেকে চলো, এখানে আমার খুব অস্থির লাগছে, ভালো লাগছে না। আমিও বুঝতে পারলাম যেদিন থেকে আমরা এখানে এসেছি সেদিন থেকে লামিয়ার শরীর আরো খারাপ হতে শুরু করেছে। আমি আম্মু আব্বুর অনুমতি ও দোয়া নিয়ে শহরের দিকে রওনা দিলাম। শহরে এসে কিছুদিন পরিস্থিতি ভালোই ছিল, যদিও মাঝে মাঝে লামিয়ার শরীর খারাপ হয়ে যেত, কিন্তু আল্লাহর শুকরিয়াতে তেমন কিছু হয়নি। এরপর আমার ছেলের জন্ম হলো। এই সময়েও কিছুটা সমস্যা চলছিল, যেমন হঠাৎ আমার স্ত্রীর অজ্ঞান হয়ে যাওয়া, মুখে অদ্ভুত আওয়াজ করা, তারপর সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু সবকিছু আবার শুরু হলো যখন আমার ছেলের বয়স 11 মাস হলো। একদিন যখন আমি বাড়ি ফিরলাম, তখন ঘরের ভেতর থেকে আমার ছেলের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি দৌড়ে ঘরে গেলাম, আর যা দেখলাম সেটা এমন ছিল যে আমার ছেলে সোফার ওপর পড়েছিল আর আমার স্ত্রী তার গলা চেপে ধরেছিল। এই দৃশ্য দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি দ্রুত গিয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তাকে ছাড়াতে পারলাম না। আমি তো গ্রামের ছেলে, যথেষ্ট কর্মঠ আমি। আমার স্ত্রী তো ধনী পরিবারের মেয়ে, গায়ে এত জোরও নেই, কিন্তু তার হাত থেকে আমি আমার ছেলেকে ছাড়াতে পারছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা এলো। আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম। যখনই আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম, লামিয়ার শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। সে পেছনে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তখন লামিয়ার কোনো চিন্তাই করিনি। আমার চিন্তা ছিল আমার ছেলেকে নিয়ে। এতটুকু ছেলে মরেই তো যেত। আল্লাহর রহমতে তেমন কিছু আর ওই দিন হয়নি। আমি আমার স্ত্রীর ওপর খুব নাখোশ ছিলাম, এই ভেবেছে সে কি করছে। আল্লাহ না করুক, যদি আমি সময় মতো পৌঁছাতে না পারতাম, তাহলে কেমন বড় একটা বিপদে পড়তে পারত আমার ছেলেটি। এরপর যখন লামিয়ার চেতনা ফিরল এবং আমি তাকে বকতে শুরু করলাম, সে নিরীহ মুখে আমার দিকে তাকালো। মনে হচ্ছিল ও কিছুই বুঝতে পারছে না, ওর মনে নেই কি ঘটেছে। ওর মুখের চাউনি দেখেই আমি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম যা কিছু হয়েছে সেটা সে একেবারেই উপলব্ধি করতে পারেনি। কিন্তু তারপর থেকে ঘটনাগুলো একের পর এক ঘটতেই থাকলো। পরের দিন সারা ঘরে রক্তের ছিটে দেখতে পেলাম। ওই ছিটেগুলো প্রতি ঘরের দেয়ালে ছিল, এমনকি ওয়াশরুমেও। তারপর তার ঠিক 2 দিন পরে রাতে আমি আর আমার স্ত্রী ঘুমাচ্ছিলাম। তখন আমার পাশের রুম থেকে চিৎকারের আওয়াজ এলো, যেই ঘরে কেউ ছিল না। আমরা দুজনই দৌড়ে গেলাম। ঘরে গিয়ে আমাদের চোখ ছানা বড়া। আমাদের ছোট্ট ছেলেটা সেই ঘরের বিছানায় কিভাবে এলো, আর কাঁদছেই বা কেন? হঠাৎ করে আমার স্ত্রী বলল, দেখো, এখানে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি ওর কথা শুনে সারা ঘরে চোখ বুলালাম, তন্ন তন্ন করে খুঁজলাম, কাউকে দেখতে পেলাম না। এরপর লামিয়া বলল, ওরা দুজন কি বলছে জানো? ওরা বলছে যে এখানে একজন আন্টি দাঁড়িয়েছিলেন, যাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। এবং যখন লামিয়া ভ্রমের মাঝেই সেই 2টো বাচ্চার কথা বলছিল এবং আন্টির বর্ণনা করছিল, তখন সেটা ঠিক একই মহিলা ছিল যাকে আমরা স্বপ্নে দেখতে পেয়েছিলাম। এখানে একটা কথা বলে রাখি, যখন থেকে লামিয়ার সাথে এই ঘটনাগুলো ঘটছিল, অর্থাৎ যখন আমাদের ছেলের গলা চেপে ধরার চেষ্টা করেছিল লামিয়া, তখন থেকেই আমি অফিসের কাজ ঘর থেকে করছিলাম। এখন আমি বাচ্চাটাকে ওর সঙ্গে একা ছাড়তে পারি না। এমন অবস্থায় একদম নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি যে আমাদের কারো সাহায্য নিতে হবে। এ কারণে যখন আমি আমার বন্ধুদের সঙ্গে বললাম এই বিষয়ে, তখন একজন বৃদ্ধ লোকের সাথে আমাদের দেখা হলো। আমি প্রথম সুযোগে আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওনার কাছে চলে গেলাম।
বৃদ্ধের বাড়িতে তখন প্রচুর ভিড় ছিল। যখন আমাদের পালা এলো, আমি বৃদ্ধ লোকের সাথে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি নিজেই বললেন, বাবা, তোর কিছু বলার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি যে তোর এবং তোর পরিবারে কি চলছে। তোর পরিবারে যেটা হচ্ছে সেটা জাদু, আর এই জাদু যেখান থেকে হচ্ছে সেটা তোরই পরিবার। আমি তাকে জিজ্ঞেস করলাম, হুজুর, এর চিকিৎসা কি? তিনি বললেন, বাবা, প্রথমে তো তোকে ওই সব কিছু বাইরে বের করতে হবে যা তোর বউকে খাওয়ানো হয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি তিনি কি বলছেন, কিন্তু তারপর তিনি কিছু তাবিজ দিলেন এবং বললেন, এই তাবিজগুলো পানিতে মিশিয়ে তোর বউকে পান করা। এরপর তার বমি হবে এবং সেই বমিতে সবকিছু বেরিয়ে আসবে যা তোর বউয়ের ওপর জাদু করার জন্য খাওয়ানো হয়েছে। আমার জন্য পুরো ব্যাপারটা নতুন ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না হুজুর কি বলছেন, কিন্তু যেভাবে তিনি বললেন সেইভাবে কাজ করলাম। সেই তাবিজগুলো পানিতে মিশিয়ে যখন লামিয়াকে সেই পানি পান করালাম, তখন সে একদম একাধারে বমি করতে শুরু করলো। লামিয়ার বমির বেগ এতটা তীব্র ছিল যে বমির সঙ্গে রক্তের গলিত অংশ বের হচ্ছিল। 4 দিন ধরে ক্ষণে ক্ষণে সে লাগাতার বমি করতে থাকলো। কখনো তার বমিতে চুলের গুচ্ছ বের হচ্ছিল, কখনো অদ্ভুত ধরনের কিছু হাড়। তার বমি ছিল অদ্ভুত এবং সেই বমির গন্ধ ছিল অবর্ণনীয়। ওই সময়টা সারা বাড়ি থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছিল। কখনো মনে হতো ঘরের কোনায় কেউ বসে কাঁদছে, আবার হঠাৎ সেই আওয়াজ মিলিয়ে যাচ্ছিল। কখনো মনে হতো রাতের বেলায় ছাদের ওপর কেউ হাঁটছে, হঠাৎ লাফাচ্ছে। এই আওয়াজগুলো এত ভয়ঙ্কর ছিল যে একজন সাহসী মানুষের পক্ষেও তা হজম করা সম্ভব না। আমরা আমাদের ছোট ছেলেটার সাথেই ঘরে ঘুমাচ্ছিলাম। একদিন সকালে উঠতেই দেখি বাইরের রুমের সব ফার্নিচার উল্টে পড়ে আছে। প্রথমে দেখে মনে হলো যেন বাইরে থেকে চোর ঢুকেছে, কিন্তু যখন দেখি দরজা সব আগের মতো বন্ধ ছিল। ওই হুজুর আমাদের 5 দিনের তাবিজ দিয়েছিলেন। ওই 5 দিনে অনেক কিছু ঘটেছিল। এরপর যখন আমরা আবার সেই হুজুরকে দেখাতে গিয়েছিলাম, তিনি ইস্তেখারা করে বললেন, না, যে জাদু করেছে সে ক্রোধের বশে পাগল হয়ে গেছে। আমি একটা জাদু কাটাচ্ছি আর সে সাথে সাথেই আরও একটা জাদু করছে। এরপর আমরা সেই হুজুরকে জিজ্ঞেস করলাম, এখন এর সমাধান কি? তিনি বললেন, বাবা, এখন আমাকে এই নির্দয় ব্যক্তির সঙ্গে মোকাবেলা করতে হবে। আমি প্রথমে চেয়েছিলাম যে শুধু চিকিৎসায় কাজ করি, কিন্তু এখন সে জাদু করার কাজ ছাড়ছে না। তাই বাধ্য হয়ে আমাকে এই জাদু তার উপর ফেরত দিতে হবে। আর যদি সে এখনো না থামে, তাহলে তার জান হারিয়ে ফেলতে পারে এর ফল হিসেবে। ওই বৃদ্ধ আমাকে আরো 100টা তাবিজ দিলেন এবং বললেন যে এই 10টা তাবিজের কাজ আমাকে 10 দিন করতে হবে। ধুনি জ্বালিয়ে লামিয়াকে 10 দিন শুকাতে হবে এবং সেই ধুনি দিয়ে পুরো ঘরে ধোঁয়া ছড়িয়ে দিতে হবে। আমি অফিসের সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু এই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমাদের বাচ্চাদের সেফটি আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ওই 10 দিন এত ভয়ের ছিল যে আমি বোঝাতে পারবো না। প্রতিদিন কিছু না কিছু ঘটতো। কখনো আমার বাচ্চার আশেপাশে ঘরে কালো বেড়াল দেখা যেত। যখন আমি আমার বাচ্চার কাছে যেতাম, বেড়ালগুলো গায়েব হয়ে যেত। আমি বাথরুমের আয়নায় এক মহিলাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখতাম, সেই মহিলা যার বর্ণনা লামিয়া আমাকে দিয়েছিল। কিন্তু যেহেতু সেই বৃদ্ধ হুজুর আগে থেকেই বলে দিয়েছিলেন যে এমন সব কিছু হবে এবং ধৈর্য ধরতে হবে আমাদের, তাই আমি স্থায়ীভাবে ঘরে কোরআন তেলাওয়াত চালিয়ে রাখতাম। আমার ছেলেটার শরীরে হাতের দাগ দেখা যেত। মনে হতো কেউ ওকে অনেক জোরে মেরেছে। আমাকে রাতের বেলা জাগতে হতো। আর আস্তে আস্তে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি স্ত্রী ও বাচ্চার সামনে ভেঙে পড়ার পাত্র ছিলাম না, কারণ যদি আমি ভেঙে পড়তাম তাহলে ওদেরকে সামলাতো। আমার স্ত্রী খুব দুর্বল হয়ে পড়েছিল। তাকে দেখে মনে হতো যেন সারা শরীরের সব রক্ত পানি হয়ে গেছে। ওর মা বাবাও ওর এই অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন, আর সময় সময় তারা তার জন্য কোনো না কোনো তদবিরের ব্যবস্থা করতেন। খোদা খোদা করে 10 দিন পার হলো। যেভাবে পার হলো সেটা আমি বোঝাতে পারবো না। শুনতে হয়তো তেমন ভীতিকর মনে হবে না, কিন্তু সেই প্রতিটা মুহূর্ত আমার অনুভব করা, চোখের সামনে দেখা এবং এক অদৃশ্য ভয়ের অনুভূতি, যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। এই অবস্থার জন্য আমাদের প্রায় মারা যাওয়ার অবস্থা হয়েছিল। কিন্তু যেই আমাদের চিকিৎসা শেষ হলো, আমার গ্রাম থেকে খবর এলো যে আমার ভাবির ইন্তেকাল হয়ে গেছে।
এবং তার মৃত্যু খুবই ভয়াবহভাবে হয়েছিল। আমি বুঝতে পারলাম যে ভাবির মৃত্যুর পেছনের কারণ কি। ওই বৃদ্ধ হুজুর বলেছিলেন যেই ব্যক্তিটি এই জাদু করেছে তার উপরে জাদু ফেরত দেয়া হবে এবং তার ফলে তার মৃত্যুও হতে পারে। আমার ভাই যখন আমাকে জানালো মারা যাবার আগে ভাবির কি অবস্থা হয়েছিল, তখন আমি 100% নিশ্চিত ছিলাম যে এই জাদু করার লোক আর কেউ নয়, আমার ভাবি। ভাইয়ের এ বিষয়ে কিছু জানা ছিল না, তিনি সম্পূর্ণ নির্দোষ। কিন্তু সেই নির্দয় আর ক্রোধের বশে অন্ধ হয়ে যাওয়া মহিলা যে নিজের আত্মমর্যাদাকে সন্তুষ্ট করতে গিয়ে আমার সাজানো সংসার নষ্ট করার চেষ্টা করেছিল, আমার বউকে মারার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল হলো বিপরীত। আমি এখন সেই মহিলার প্রতি এতটাই ঘৃণা অনুভব করি যে আমি তাকে এখনো মাফ করিনি এবং কিয়ামতের দিনও মাফ করব না। সে আমার জীবনকে জাহান্নাম বানানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জাহান্নামই তার নসিবে ছিল। ভূত.কমের মাধ্যমে শ্রোতাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, দয়া করে এই ঘটনাটি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন পৌঁছাতে দিন। এখন আমি আপনাদের জানিয়ে রাখি যে আমার ভাবির মৃত্যুর পর আল্লাহর অশেষ কৃপায় প্রায় 7 মাস হয়ে গেছে। আমরা সবাই খুব খুশি এবং ভালোভাবে জীবন কাটাচ্ছি। আমার স্ত্রীর স্বাস্থ্য মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে, বাচ্চাটাও বড় হচ্ছে। কিছুদিন আগে যখন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আমার ভাইয়ের ঘরে যেতে হয়েছিল আমাকে কোনো এক কাজে, যার স্ত্রী আমাদের উপরে জাদু করেছিলেন। আমার মনে হয় আমি চার্জার নিতে গিয়েছিলাম অথবা অন্য কিছু। যখন আমি চার্জারের খোঁজে বিছানার পেছনে সুইচে হাত দিলাম তখন একটা শক্ত কিছু আমার হাতে লাগলো, এরকম আমি একটা অনুভব করলাম। যখন সেই জিনিসটা টেনে বের করলাম তখন যা দেখলাম সেটা ছিল আমার স্ত্রীর চুলের সেই ছোট ঝুড়ি, যা আমাদের বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল। সেই ঝুড়ি তাহলে আমার ভাইয়ের ঘরে কি করছে? এই ঝুড়িটি না পেলে আমার মনে হয়তো একটু সন্দেহ রয়েই যেত, ভাবি হয়তো এমন কিছু করেনি। এই ঝুড়ি দেখার পরে সব সন্দেহের অবসান হলো। এই বলে আমার বন্ধু ফরহাদ তার ঘটনা শেষ করে এবং তার পরিবারের জন্য দোয়া করতে বলে। এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে ঘটনাটি শোনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনাগুলোতে এবং আপনারা জানেন, আরও একবার মনে করিয়ে দিয়ে, আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। অচিনপুর এমন একটা জায়গা, এমন একটি রাজ্য যেখানে শুধুই ভয় এবং যেখানে বন্ধুদের নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে হয়। এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যাও এখনই, কারণ এয়ারটেল নিয়ে এলো স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর, শুধুমাত্র তোমার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*029# নম্বরে। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি, যে ঘটনাগুলো আপনারা আগেও শুনেছেন বা শোনেননি বা বারবার শুনতে চাইবেন, যে ঘটনাগুলো 100 বার শুনলেও পুরনো হয় না। চলুন চলে যাই আমরা পরবর্তী ঘটনাগুলোতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা রাখি ভূত.কমের পরিবার সদস্য সকল শ্রোতাবৃন্দরাও আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাইয়া, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে মতিঝিল এলাকা গৃহকর্মী, যারা গৃহপরিচারিকা কাজ করে থাকেন। একটি বাড়িতে 3টি গৃহকর্মী আছেন। 3 জনের সাথেই কিছু অলৌকিকতা বা জ্যাকেটটাকে বলা হয় জিনে ধরা। 3 জন গৃহ
পরিচারিকার কাছেই মানে অহরহ ঘটতে থাকে ঘটনাগুলো। এবং সবারই ধারণা যে সমস্ত কর্মগুলো ওই বাড়িতে হয়ে থাকে, তো সবার ভিতরে, বাড়ির সদস্যদের ভিতরে সবার ভিতরে একটা প্রশ্ন যে ওদেরকে এত খাওয়া টাকা সবই দেওয়া হয়, এরপরেও কেন তারা চুরি করে থাকে। কিন্তু পরবর্তীতে যেটা জানা গিয়েছে সেটা তারা নহে, 3 জন যারা গৃহকর্মী আছেন 3 জনের সাথেই বদ জিন, খারাপ জিনগুলো তাদের সাথে থাকেন। এবং এক পর্যায়ে যখন খুব ভয়াবহ অবস্থা হয়ে থাকে, পরবর্তীতে আমি সেখানে গিয়েছি এবং দেখিও আসলাম, তাদের সাথে আলোচনা করে সব কিছু দেখে ঠিক করে আসছি। তো এই ভয়াবহ কিছু আমি ঘটনা একটা বলবো। যিনি সর্বপ্রথম একটু বয়স্ক, যেটাকে বলা হয় বৃদ্ধ, উনি আমাকে সম্পূর্ণভাবে যেভাবে বলল যে বিকেলে 3টা বা 4টার দিকে তাদের ফ্যামিলির যারা মালিকানাধীন আছেন তারা সকলেই একটু বাহিরে বের হয় এবং যাওয়ার সময় বলে গেছে যে তোমরা কিন্তু ঠিক মতো কাজ করে নেবে, দেখশন করে নেবে, কোনোভাবেই দরজা খুলবে না, অনেক কিছু তাদেরকে বলে দিয়ে গিয়েছিল। এটা প্রতিবার বলে থাকে। তো যারা চলে গেল ফ্যামিলির সদস্যরা, তারা 3 জন গৃহকর্মীরা যার যার কাজ করলো এবং 3 জনই তাদের যে রুম ছিল, কাজ করতে ক্লান্ত হয়ে তারা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল দিকে আর কি একটু ঘুমিয়েছিল। তারা চলে যাবার পরে, ফ্যামিলির সদস্যরা চলে যাবার পরে তারা একটু ঘুমিয়ে পড়েছিল। এই ঘুমটা এমন ঘুমিয়েছিল বেশ লম্বা। সন্ধ্যার সময় তাদের কিন্তু খবর নেই যে উঠতে হবে, 12 কাজ ছিল, 10টা-11টা বেজে গিয়েছিল এবং যারা ফ্যামিলি বাহিরে গিয়েছিল তারাও আসছেই রাত করে। এখানে সবচেয়ে বড় যেটা আশ্চর্য সেই দিন ঘটনা ঘটেছিল, সন্ধ্যার সময় যে পুরো বাড়ির 3টা গৃহকর্মীরা ঘুমিয়েছিল, কিন্তু ঘরের প্রতিটি ঘরের বাতিগুলো জ্বালিয়ে কে দিয়েছিল। এবং আরো মজাদার যে বিষয়, ভয়ঙ্কর যে বিষয়গুলো হয়ে থাকে, রাতের যে খাবার তৈরি করা, তাদেরকে যে মেনু দেওয়া হয়েছিল তারা রাতে এসে কি খাবে, কারণ বাহিরে যাচ্ছে বাহিরে খাবার খাবে, বাসায় আসলে তেমন কিছু খাবে না, হালকা খাবার খাবে, তার জন্য তৈরি করে রাখা হয় সেটা বলে গিয়েছিল। এবং সবচেয়ে সেটা আশ্চর্যই হয়েছিল যে তাদের খাবার টেবিলে সেটা পরিবেশনও করা হয়েছে। এবং আরও সবচেয়ে যে তাদের বিকেল বেলাতে রাত হয়ে গেলে যে দরজা জানালা পর্দা সব কিছু বন্ধ করে দিতে হয়, স্প্রে করতে হয় মশার জন্য, আরও যেগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তাদের ইচ্ছে ছিল ঘুম থেকে উঠে এটা 3 জন মিলে সুন্দর করে রাখবে। কিন্তু যখন ওই ফ্যামিলি সদস্য বাড়ির যেটা তারা আসে বাইরে থেকে এসে তারা ঘরে প্রবেশ করে এবং তাদের কুশল বিনিময় যেটাকে বলে, তোমরা কে কেমন কাজ করেছো, ঠিক আছে কিনা, মনে হচ্ছে আগের চাইতে তারা খুশি হলো এমনটা যে তারা ঘরে এসে দেখে এক আশ্চর্য পরিষ্কার এবং একটু পারফিউম দেওয়া, যেটা খুব ভালো খুশবু, মানে খুব সুগন্ধি তাদের লাগতেছে, উৎফুল্ল মন হয়ে গেল। তারা কেন জানি হঠাৎ করে 3 জন গৃহকর্মীর উপরে সন্তুষ্ট হলো, খুব খুশি। কিন্তু গৃহকর্মী 3 জনে খুব ভয়ে ছিল, কারণ একটা বিষয়, তারা তো অনেক ঘুমিয়েছিল, এই কাজগুলো কি করে হলো তারা নিজেরাও জানতে পারতেছে না, বুঝতে পারতেছে না, কিন্তু ভয়ে কাতর। এইরকম তাদেরকে যখন বলা হলো যে আমরা ঘুমিয়েছিলাম, আপনারা আসার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, প্রতিটি ঘরের বাতি জ্বলছে, পর্দা জানালা বন্ধ এবং এইরকম পারফিউম দেওয়া, এবং বিশেষ করে খাবার টেবিলের মধ্যে যে আপনারা যে রাত্রে এসে খাবেন সেটাও পরিবেশন করা, কিন্তু বিশ্বাস করেন আমরা এগুলো করিনি। ওনারা হাসলো, তো বললো হ্যাঁ তোমরা করনি, তোমাদের 3 জনের সাথে জিন এসে সব করে দিয়ে গেছে। তখন তাদের এই কথাটুকু ভিতরে বিশ্বাস নিয়ে নিছে, যিনি একজন বৃদ্ধ বয়স্ক যিনি মহিলা ছিলেন উনি বিশ্বাস করে নিয়েছে, বাকি 2 জনে ভয় এবং একটু সন্দেহজনক, যেটা হতে পারে না, হয়তো যিনি বয়স্ক উনি করে রেখেছে সেটা বলছে না। এইভাবে কদিন পরই ঘটনাগুলো ওই বাড়িতে ঘটতে থাকে। যখন আরেকটি গৃহকর্মী আসেন, উনি
সন্ধ্যার সময় ঠিক এই ঘটনাগুলো ঘটতে থাকে। চা রান্নার জন্য বলা হয়েছে, চা খাবে। এখন উনি যাবে মাগরিবের নামাজের পরে, ওই সবাই বসে একটু চা খাবে, গিয়ে দেখে ফ্লাক্স ভর্তি চা কমপ্লিট। এই অভিযোগ করতে থাকে বাড়ির মালিকদেরকে। আর যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে, তারা যখন মাছ রান্না করে, এই মাছ রান্না করতে গিয়ে বড় একটা ঝামেলা হয়। প্রতি সময়তেই যখনই মাছ রান্না করা হবে, খুব কম সংখ্যক মাছ রাখা হয়, বেশিরভাগ খেয়ে ফেলে। কিন্তু মাছটা কে খেয়ে ফেলে, রান্না করা মাছ খেয়ে ফেলে না কাঁচা মাছ খেয়ে ফেলে, সেটা কেউ জানে না। নাকি চুরি করে না কি করে সেটা তারা জানে না। তারা সব সময় জিনিসটাই খেয়াল করে, অন্য কোনো কিছু নয়, মাছ রান্না করা হলেই সেখান থেকে অনেকগুলো মাছ কে যেন খেয়ে ফেলে। তখন তিনজন অপরাধ বোধ মনে করে। কিন্তু তারা সব সময় বলে যে আমরা আপনার বাসাতেই থাকতেছি, আমরা এগুলো চুরি করে খাই না, আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন, আপনারা অন্য কোনো কিছু পরীক্ষা করুন। এতে সবাই একটু বিচলিত এবং বিশ্বাসও করা যায় না, কারণ গৃহকর্মীগুলো অনেক সময় এগুলো করে থাকে। তাই তাদেরও ওইরকম একটা আক্ষেপ কেন যে খেয়ে থাকে সে খেয়ে থাক। কিন্তু সমস্যা যখন ভাত খাবার জন্য সবাই বসে, তখন অসুবিধা পড়ে যায়। তাই একটু খুব ঝামেলা। এরপরে একদিন যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তাদের ফ্রিজের ভিতরে অনেক মিষ্টি ছিল, দই ছিল। সেই দই এবং মিষ্টিগুলো কিছুই পাওয়া যায় নাই। এই তো তখন তাদের ভেতরে বড় রকমের সন্দেহ, এবং বিভিন্ন জায়গা থেকে অনেক হুজুরকে ডাকা হয়েছে। প্রত্যেকটা হুজুরই বলেছে যে এই বাড়িতে জিন আছে, সকলেই বলেছে। কিন্তু অসম্ভব কেন? এটা সম্ভব না, এই জিনগুলোকে তাড়ানো যাবে না। পরবর্তীতে তারা একটু খুব মনে কষ্ট নিয়েই চলছিল, কারণ কদিন পর পরই কিছুই পাওয়া যায় না। ডিম ফ্রিজ থেকে খেয়ে ফেলে, টাকা নিয়ে চলে যায়। হঠাৎ করে তাদের অনেক ধরনের ভয় ভীতিকর শব্দ হয়, রাত্রিবেলায় দরজা নক করে। বাড়িতে অহরহ এই 3টা কাজের লোক থাকাতে অনেক সমস্যাই হচ্ছে। এখন তাদের মধ্যে এইটা সমস্যা যে আসলে ঘরের মধ্যে জিন না ওই 3 কর্মীকে যদি ছাঁটাই করা হয় ঘর নিরাপদ থাকবে, তারাও এটা ভাবতেছে। আলহামদুলিল্লাহ আমি যখন গিয়েছি তখন দেখেছি সেই বৃদ্ধ যে কাজের বুয়াটা ছিল তার সাথে জিন ছিল, আরেকটা কাজের লোক ছিল, ওই ওনারই বয়স্ক মতনই হালকা বয়স্কে, তার উপরে জিন ছিল। ওইখানে প্রায় সময় 3 থেকে 4-5টা জিন তাদের সাথে, দুজনের সাথে বসবাস, এবং তাদের সব কিছু রকমের ঝামেলার জন্য ওই দুজনই ক্ষতিকারক। কিন্তু তারা জানে না, বুঝতে পারে না যে তাদের শরীরের মধ্যে জিন ভর করা। তারা সব করতে পারে, শুধু একটা জিনিস পারে না, সময় মতো করে ঠিকঠাক মতো করে গোসল করতে পারে না, আর নামাজ কোরআন পড়তে পারে না। কেউ যদি তাদের সামনে নামাজ পড়ে, আজান দেয় বা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা খুব বিভ্রান্ত অবস্থায় পড়ে যায়। তারা সবই ভালো থাকবে, কথা বলছে ভালো, খাওয়া দাওয়া সবই ঠিক আছে, কিন্তু যখন আজান দিয়ে দেয় মসজিদে বা ঘরের মধ্যে যখন কেউ নামাজ বা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের খুব সমস্যা দেখা দেয়। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব দিকে ভালো আছে। হ্যাঁ, প্রতিটি মানুষের সাথে যে এরকম অনেক অহরহ জিনগুলো চলাফেরা আছে সেটা আমাদের অনেকে জানা নেই, কিন্তু আমরা ভুলে মানুষের উপরে দোষারোপ করে থাকি যে তুমি চুরি করেছো। সেটা না বলা ভালো, জেনে নেওয়াটা ভালো। বাস্তবিক একটি মানুষকে অপবাদ দেওয়ার আগে আমাকে খুঁজে নিতে হবে সে কেন এইগুলো হচ্ছে। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, অবশ্যই দেখা হবে এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের মুবারকবাদ জানাই, আর ইনশাআল্লাহ ভাইয়া দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। পরের ঘটনাগুলোতে যাবার আগে ছোট্ট করে জানিয়ে দিই, এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যাও বাধাহীন, কারণ এয়ারটেল নিয়ে এলো বেস্ট স্ট্রিমিং প্যাক ফর ইউটিউব। শুধুমাত্র তোমার জন্য 179 টাকায় 30 দিন আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4179#।
চলুন ঘটনায় যাওয়া যাক। Bhoot.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। পবিত্র রমজান মাসের শেষ কয়েকটা দিন সামনে, তার মানে ঈদ আসন্ন, এবং এই সময়টাতে সবারই ব্যস্ততা অনেক বেড়ে যায়। ঘরে ফেরার তাড়া যেমন থাকে, প্রিয়জনের জন্য কেনাকাটা, নিজের জন্য কিছু কেনাকাটা তাড়াহুড়ো করে। তার মাঝখানে আমরা আজকের এপিসোডটি নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ অনেক স্টোরি পাচ্ছি আপনাদের কাছ থেকে, যে স্টোরির মাধ্যমে আমরা সাজাচ্ছি যে এপিসোডটি হবে তারপরে ঈদের এপিসোড, সম্ভবত আর খুব অল্প দিন। আচ্ছা, সামনের শুক্রবারে কি ঈদ হবে নাকি তার আগে হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারছি না। এক একজন এক একটা ডেট বলছেন, আসলে চাঁদ নির্ভর সব কিছু, সুতরাং হুট করে বলাও যায় না যে আগে পরে। আমি আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আজকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। সাজ্জাদ মিরপুর 2 বড়বাগ থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমেই রাসেল ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। 9/10/2022 সানডে স্পেশাল এপিসোডে আমার পাঠানো ইমেলটি মৃত্যুর পরে ফিরে আসা পড়ে শোনানোর জন্য। ইমেল পাঠানোর উৎসাহ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে, তাই আমি আরও একটি ঘটনা লিখতে বসলাম। এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছে এবং কিছু ঘটনা আমার ফ্যামিলির সাথেও ঘটেছে। ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ রইল। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা 1। সময় তখন 2013-র শেষ দিকে। আমি ক্লাস 1-এ পড়ি। প্রতিদিনের মতোই আমার দিন কাটছিল। প্রতি সন্ধ্যায় আমি আমার আম্মুর কাছে বায়না ধরি আমাকে নতুন কিছু নাস্তা বানিয়ে খাওয়ানোর জন্য। সেদিনও বলেছিলাম। আম্মু বলেন, আচ্ছা তুমি রুমে বসে টিভি দেখো, আমি নাস্তা বানিয়ে আনি। আম্মু রান্নাঘরের দিকে যাওয়ার পর আমি টিভি দেখছিলাম। মিনিমাম 15 থেকে 20 মিনিট হবে। আম্মু আমার জন্য কি বানাচ্ছেন দেখার জন্য আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলাম। বলে রাখা ভালো, আমি যে রুমে ছিলাম সেখানে একটা ছোট অ্যাটাচ বাথরুম ছিল এবং রুম থেকে বের হয়ে বাম দিকে আরেকটি বাথরুম। ঘটনায় ফেরা যাক। রুম থেকে বের হয়ে বাম দিকে আমার চোখ পড়ল বাথরুমের দরজা খোলা এবং লাইটও জ্বালানো। আমি দেখি আম্মু বাথরুমে এসে বালতিতে কাপড় ভেজাচ্ছে। তখন পরনে আমার আম্মু কালো লাল রঙের জামা পরেছে, কিন্তু কিছুক্ষণ আগেও তো আম্মু হালকা নীল রঙের কাপড় পরেছিলেন। আমি সেইখান থেকে হেঁটে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম, দেখার উদ্দেশ্যে যে আম্মু কি রান্না করছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি গিয়ে দেখি আম্মু তো ঘরেই আমার জন্য নাস্তা বানাচ্ছে। তখন আম্মুর পরনে আকাশে অর্থাৎ হালকা নীল রঙের কাপড়ই ছিল। আমি তখন ক্লাস 1-এর ছোট ছেলে, ভয় পাওয়াই স্বাভাবিক। তবে আমার মনে প্রশ্নও জাগে, এ আমি কি দেখলাম। আম্মুকে কিছু না বলে আমি ছুটে যাই বাথরুমের দিকে। গিয়ে দেখি আগের মতো দরজা খোলা, লাইটও জ্বালানো, কিন্তু আমার আম্মুরূপী সেই অবয়ব নেই। আমার আম্মুকে সব খুলে বললে আম্মু বলল, আমি ভুল দেখেছি, কিন্তু আমি তো পরিষ্কার দেখলাম। এইখানে আমার মনের ভুল হওয়ার কোনো চান্সই নেই। আম্মু আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন। ঘটনা 2। প্রথম ঘটনায় বেশ কিছুদিন পর একদিন খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। বিছানায় শুয়ে পড়লাম। তখন ছোট থাকায় আমি দাদির সাথে ঘুমাতাম। প্রতি রাতেই ঘুমানোর সময় আমার আব্বু ডাইনিং রুমে বসে কাজ করে নেন, যেমন ডাইনিং টেবিলে থালা বাসন সরানোতে, আম্মুকে হেল্প করা, পানির বোতল ভরা ইত্যাদি। আম্মু ঘুমাতে যাওয়ার পরে আব্বু এই কাজগুলো করেন। বলে রাখা ভালো, আমি যেই রুমে ঘুমাই সেই রুম থেকে ডাইনিংয়ের রুমটি সম্পূর্ণ দেখা যায়। আব্বু কাজ শেষ করে চলে যান, তবে ডাইনিং রুমটির লাইট জ্বালানো ছিল। আমি শুয়ে আছি, তাকিয়ে দেখি ডাইনিং রুমে কেউ নেই। কিন্তু হঠাৎ দেখি ডাইনিং টেবিলের কোণা দিয়ে প্রায় 2 থেকে 3 ফুট উচ্চতার কালো একটি জমাট বাঁধা ছায়া হেঁটে চলেছে। এমন প্রায় 10 সেকেন্ড আমি দেখি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন ডাইনিং রুমে কেউ ছিল না। আব্বুও চলে গিয়েছিল। আব্বু যদি আসতো তখন আমি দেখতাম, কারণ আমার রুম থেকে সম্পূর্ণ ডাইনিং রুমটি দেখা যায়। ঘটনা 3। এটি আমার আব্বুর সাথে ঘটেছে।
তখন আমার আম্মুর বিয়ে হয়নি, বয়স 20 কি 21 হবে, কিন্তু অতীব গুরুত্বপূর্ণ কাজের জন্য আব্বু প্রায় 1 বছর দেশের বাড়ি গাজীপুরে নলি আটিকিতে ছিলেন। সেখানে আব্বুর একটি বড় পোলট্রি ফার্ম ছিল। আব্বু তার কাজের ফাঁকে সেই পোলট্রি ফার্মেও যেতেন এবং প্রায় রাত 12টা-1টার দিকে বাড়ি ফিরতেন। একদিন আব্বু পোলট্রি ফার্ম থেকে কাজ শেষ করে বাড়িতে যান। তখন আমার আব্বু একা ছিলেন। গভীর রাত হলেও চাঁদের আলোয় চারিদিক ভালোই দেখা যাচ্ছিল। নির্জন রাস্তায় তখন কেউ ছিল না। আব্বু ফার্মের দরজা এবং যাবতীয় কাজ সম্পূর্ণ করে বের হয়ে আসলেন। রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আব্বু হঠাৎ যা দেখলেন তা দেখার জন্য আব্বু মোটেও প্রস্তুত ছিলেন না। রাস্তা বেশ ভালোই, সামনে অপর প্রান্তে 10-12 জন লোক একসাথে সারি করে অর্থাৎ লাইন করে এক পাশ থেকে অন্য পাশে এগিয়ে যাচ্ছে। তাদের একজনেরও মাথা ছিল না, তাদের গলা থেকে বদবদ করে রক্ত পড়ছিল। আলহামদুলিল্লাহ, আমার আব্বু অনেক সাহসী ছিলেন। আব্বু সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দিলেন এবং বাড়ির দিকে রওনা দিলেন। ঘটনা 4। এটি 2 মাস আগে ঘটেছে আম্মুর সাথে, এবং আমিও সাক্ষী, নানিও। বলে রাখা ভালো, ঘটনা 1 ও 2 যখন ঘটে তখন আমরা জোনাকি রোড এলাকায় থাকতাম। বর্তমানে আমরা বড়বাগ বসতি হাউজিংয়ে। ঘটনায় ফেরা যাক। আমার নানি মাঝে মধ্যেই আমাদের বাড়ি আসেন এবং 6-7 দিন করে থেকে যান। 1.5 মাস আগে আমার নানি যখন আসেন তখন একদিন আম্মু এবং নানি আমার খালা নিপা খালার সাথে কথা বলার জন্য ভিডিও কল দেন। বলে রাখা ভালো, নিপা খালার বাসা কুড়িল বিশ্ব রোড। সেইখানে আমাদের বাসার পাশেই আমার খালুর আরেকটি জমি আছে, সেখানে বিল্ডিং নির্মাণের কাজ চলছে এবং এই কাজের মূল দায়িত্বরত হলেন আমার মামা, বাবু মামা। আমার আম্মু এবং নানি যখন নিপা খালার সাথে ভিডিও কলে কথা বলছিলেন তখন নিপা খালার বাড়িতে খালা এবং খালাতো ছোট ভাই ছাড়া কেউ ছিল না। খালু ছিলেন অফিসের কাজে। আম্মু কথা বলার এক ফাঁকে খালাকে বললেন, নিপা, বাবু ভাই পিছনে বসে একা একা কি করেন? খালা বললেন, তুমি কি বলছো এসব? বাবু তো ওর কাজ শেষ করে বিকেলেই চলে যায়, তুমি ভুল দেখেছ। আম্মু বললেন, কি বলছো এসব? আমি মাত্র দেখলাম, আম্মাও দেখলো বাবু ভাইকে। বাবু ভাই সাদা পাঞ্জাবি, পায়জামা, টুপি পরে পেছনে চেয়ারে বসেছিলেন এবং আমার দিকে তাকিয়ে হেসেওছেন। নানি বললেন, নিপা, নিনা সত্যি বলছে, আমিও বাবুকে দেখেছি। এই বিষয়ে আর কথা না বাড়িয়ে তাদের কথা তারা শেষ করে দেন, ফোন রেখে দেন। এইখানে একজনের মনের ভুল হলে বোঝা যেত, কিন্তু আমার আম্মু এবং নানি দুজনেই তখন বাবু আমাকে দেখেছিলেন। তাদের কথা বলার সময় আমিও সেই রুমে ছিলাম, কিন্তু আমি ফোনে ব্রাউজিং করছিলাম, তাই ভিডিও কলের কথা আমার মাথায় ঢুকনি। কিছুক্ষণ পরে আব্বু আসলেন বাসায়। আম্মু আব্বুকে বলার পর বললেন, আরে এইগুলো তোমার মনের ভুল, বেশি ভেবো না। কিন্তু আম্মু বললেন যে আম্মু সত্যিই দেখেছেন। নানিও দেখলেন মামাকে। আব্বু আম্মুকে বললেন, আচ্ছা এক কাজ করো, বাবু ভাইকে ফোন দিয়ে সব বলো। আম্মু তখনই বাবু আমাকে কল দিলেন এবং সব খুলে বললেন। এরপর মামা বললেন, নিপার বাসার কাজ শেষে আমি বাড়িতেই এসে পড়েছি, এতক্ষণ ধরে আমি বাড়িতেই ছিলাম, এত কিছু ভাবিস না। বলে রাখা ভালো, নিপা খালার বাসা থেকে মামার বাড়ির দূরত্ব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার, তাই এত অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব না। আমার আব্বু আমার আম্মুকে বললেন, তুমি কিছু যদি দেখেও থাকো তাহলে ভালো কাউকেই দেখেছ, এত কিছু ভাবার নেই। ঘটনা 5। এটি বেশ কিছুদিন আগে ঘটেছে আব্বুর সাথে। রাতে ঘুমানোর সময় আমার ছোট বোন মাঝখানে এবং আমার আম্মু বিছানায় কোনায় ঘুমায়। সেদিন আব্বুর ঘুম ভেঙে যায়। তখন কয়টা বাজে খেয়াল করিনি। আব্বু দেখলেন জানালার অপর প্রান্তে অর্থাৎ বাইরে একজন বৃদ্ধা মহিলা আব্বুর দিকে তাকিয়ে আছে। বলে রাখা ভালো, আমরা 5 তলাতে থাকি। আব্বু এই দৃশ্য দেখার পর দোয়া কালাম পড়ে আবার সেই জায়গায় তাকিয়ে দেখেন কেউ নেই। আম্মুকে তখন কিছু বলেননি। পরের দিন সন্ধ্যায় আমরা যখন একসাথে ছিলাম তখন সব বলেন। এগুলো ছিল বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। চলেন এখন স্বপ্নের ঘটনায় যাওয়া যাক, যা ঘটেছে আমার সাথে। তখন 2020 করোনা মহামারীর জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। এই লম্বা ছুটিতে আমারও জীবন কাটছিল যেমন 10টা স্টুডেন্টের কাটে। বলে রাখা ভালো, আমি যেই রুমে ঘুমাই সেই রুমে বিছানা রুমের ডান দিকে এবং দাদির বিছানা বাম দিকে। স্বপ্নের ঘটনাতে দাদিকে কেন উল্লেখ করলাম? স্বপ্ন 1। রাতে ঘুমানোর পর আমি একটি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। স্বপ্নটা যেমন ছিল, আমি একটা বিশাল বড় মরুভূমি জায়গায় এবং সেখানে অনেকজন আর্মি অফিসার
তখন গভীর রাত, তাদের হাতে রাইফেল এবং অন্যান্য অস্ত্র। তাদের মধ্যে যিনি চিফ কমান্ডার, উনি এসে আমাকে বললেন, এই নিন অস্ত্র, আপনার প্রয়োজন হবে। আমি বললাম, কেন? সে ভীষণ ভয়ে ভয়ে বললেন, ও আসলে কাউকে ছাড়বে না, এমনিতেই আমাদের অনেক অফিসারদের মেরেছে। তার কথা শেষ হতে না হতেই দেখলাম দূর থেকে একটি রক্ত জমাট বাঁধা লাল রঙের একটি লোকের মতো অবয়ব সব অফিসারদের মেরে ফেলছে তাদেরই অস্ত্র দিয়ে। মারতে মারতে সে আমার নিকট এসে যাচ্ছে। আমি তখন আমার হাতে থাকা বন্দুকটি নিয়ে তার দিকে গুলি করতে যাব, হঠাৎ সেই অবয়বটি আমার সামনে এসে দাঁড়িয়ে সেই চিফ কমান্ডারকেও মেরে ফেলল। এইবার সে আমাকে মারার প্রস্তুতি নিচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে রইলাম এবং চোখ বন্ধ করেছিলাম। হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই, অর্থাৎ স্বপ্নের মধ্যেই ঘুমিয়ে যাই। ঘুম ভাঙার পর দেখি আমি আমাদের সেই জোনাকি রোডের বাসায়। আমি মেঝেতে পড়ে আছি। হঠাৎ আমার চোখ পড়ে রুমের ডান দিকে সেই জানালা এবং জানালার ওপারে রুমে থাকা বারান্দায়। সেই ভয়ঙ্কর লাল অবয়বটি বারান্দায় বসে আছে। মনে পড়ে যায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। আমি দ্রুত রুমের সাথে থাকা অ্যাটাচ বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকি। দরজায় কিছু ছিদ্র থাকায় আমি বাইরে দেখার চেষ্টা করি। হঠাৎ দেখি আমার দাদি রুমে। আমি সাহস ফিরে পাই এবং দরজা খুলে রুমেই দেখি দাদি আমাকে বলছে, চল বাসায় চল। আমি এবং দাদি ধীরে ধীরে রুম থেকে বের হতেই হঠাৎ সেই লাল অবয়ব ভয়ঙ্কর একটি চিৎকার দেয়, কই যাস তোরা? এই বলে সে এক হাসি দেয়। তার হাসি এমন শব্দ ছিল যেন মনে হয় কোনো হিংস্র জন্তু হাসছে। আমি আর দাদি পিছু ফিরে যাই, কিন্তু এভাবে কতক্ষণ? হঠাৎ আমার আব্বুর ডাক। আমাকে ডাকছেন আব্বু, বলছেন এদিকে এসো। আমি সাহস সঞ্চার করে বারান্দার দিকে কিছু কদম এগিয়ে দেখি আব্বু বসে আছেন। আমাকে বলছেন, এই কই যাও, এদিকে আসো তো। আমি তখন দেখি আব্বু এখানে, তাই আমি এগিয়ে যাই। বারান্দাতে যেই না ঢুকবো, বারান্দার সেই অবয়বটি দেখি বসে আছে। তার সমস্ত শরীর ছিল লাল বর্ণের, যেন মনে হচ্ছিল জ্বলন্ত লাল কয়লা। তার চেহারা ছিল প্রচণ্ড রাগ, দাঁতের সাথে দাঁত লাগিয়ে কিটমিট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পিছে ফিরে আসি, সেও আমার দিকে তেড়ে আসে। দাদি দোয়া পড়তে শুরু করলেন। আমি পাশে থাকা একটি লাঠি পড়া দেখতে পেয়ে লাঠি উঠিয়ে জোর গলায় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে সেই অবয়বকে মারতে থাকি। মারার এক পর্যায়ে দেখি অবয়বটি আকারে ছোট হয়ে যাচ্ছে এবং সে চুপচাপ এক কোণায় পড়ে আছে। তার মুখে একটু হাসি তখনও। আমি তাকে আবার মারা শুরু করি। মারতে মারতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি তখন মধ্যরাত। আমি আমার বিছানাতে, ঘামে ভিজে গিয়েছে আমার পুরো শরীর। বুক এতই ধরফর করছে যেন মনে হচ্ছিল এতক্ষণ আমি দৌড়াচ্ছিলাম। মনে পড়ল সম্পূর্ণ স্বপ্ন। ভয়ে সেই রাতে মাথার বালিশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাই। পরদিন সকালে উঠে আম্মুকে সব বলার পর আম্মু আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন এবং বললেন রাতে দোয়া কালাম পড়ে ঘুমাতে। স্বপ্ন 2। রাসেল ভাই, মনে আছে ভূত.com-এর মডারেটর ভাইদের কম্বো স্টোরি নীল পাথর? আমার সেই স্টোরির সবচেয়ে মজার এবং ভয়ের জায়গা যেটি লেগেছিল মৃত ছেলে আর ডোমের পার্টি। এই স্টোরিটি শোনার কিছুদিন পরে রাতে ঘুমানোর সময় হঠাৎই সেই স্টোরির কথা মনে পড়ে। স্টোরির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ স্বপ্নে দেখলাম আমি একটি ছোট্ট অন্ধকার ঘরে, কোনো ইলেকট্রিক লাইট নেই, 3-4টি মোমবাতি দিয়েই কিছুটা আলো বের হচ্ছে। দেয়ালে প্রচুর রক্তের চিহ্ন। হাসপাতালে রোগীদের যেমন বেড থাকে তেমনি একটা বেড। এক মধ্যবয়স্কা মৃত লোক শুয়ে আছে, পাশে একজন ডোম আর এক পাশে একটা ছোট বাচ্চা। ডোমটি সেই মৃত লোকের মুখে ধারালো একটা কিছু দিয়ে মুখের চামড়া মাংস কেটে ছিঁড়ে বের করছে। কিন্তু হঠাৎ সেই মৃত লোকটি জীবিত হয়ে বেড থেকে নেমে দাঁড়িয়ে রইল। মহান আল্লাহর অশেষ রহমতে আমি বুঝতে পারলাম আমি এক বিচ্ছিরি স্বপ্ন দেখছি। তখন আমার কোনো ভয় করছিল না, মাথায় খালি একটা চিন্তাই কাজ করছিল, এইটা স্বপ্ন দেখছি, স্বপ্ন থেকে বের হতে হবে। আমার তখন শুধু আলহামদুলিল্লাহ সূরা মনে পড়ছিল, তাই আলহামদুলিল্লাহ সূরা পড়তে শুরু করি। সূরা পড়ার সময় সেই বাচ্চা ছেলেটি আমার কাছে এসে বলে, চুপ করো, সূরা পড়ো না। আমি তখন শিওর হলাম যে সূরা পড়া বন্ধ করলে আমার বিরাট কোনো ক্ষতি হবে। সূরা পাঠের এক পর্যায়ে আমার ঘুম ভেঙে যায়। দেখি আকাশ কালো থেকে হালকা নীল। বুঝতে পারি সকাল হচ্ছে। আমি ঘুমিয়ে যাই। আম্মুকে পরে সব বলার পর আম্মু বলেন রাতে ঘুমানোর আগে ভৌতিক বিষয় নিয়ে না ভাবতে। সেকেন্ড স্বপ্নটা বেশি ভাবার কারণে এমন দেখলাম, কিন্তু ফার্স্ট স্বপ্নটার কোনো ব্যাখ্যা আমার জানা নেই। তবে এই কথা বলবো যে মহান আল্লাহর রহমতে স্বপ্নের ভেতরে সূরা পড়ার কারণেই আমার কোনো ক্ষতি হয়নি।
এই ছিল রাসেল ভাই আমার পাঠানো কিছু ঘটনা, যা 100% সত্যি, এবং আমি সবাইকে বলবো যার সাথে ঘটে সে জানে ঘটনার সত্যতা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনাটি পছন্দ হলে অবশ্যই শোনাবেন, এবং ধন্যবাদ ধৈর্য সহকারে পড়ার জন্য। আমি সাজ্জাদ, মিরপুর 12 বড়বাগ বসতি হাউজিং থেকে। সবাই ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। 219তম এপিসোড শুনছেন আপনারা। আমাদের ইমেল অ্যাড্রেস raseltahotbhoot.com@gmail.com। আপনারা আশা করব প্রতিটা মুহূর্ত এনজয় করছেন আমাদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা 219তম এপিসোড করছি যখন ঈদ একেবারেই সামনে, এবং আপনারা ঘটনা পাঠাচ্ছেন। আমরা প্রস্তুতি নিচ্ছি আপনাদের একটা স্টুডিও এপিসোড উপহার দেবার জন্য। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আশা করি ভালোই আছেন। আমার নাম দীপ মণ্ডল। আমার বয়স 22। আমি ভূত FM এবং ভূত.com-এর একজন নিয়মিত ভক্ত। আমার বয়স যখন 11 আমি তখন ভূত FM শুনি, এবং ভূত FM শুনতে আমার অনেক ভালো লাগতো। অনেক দিন আগে থেকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা ভূত FM-এর লিসনারদের সাথে, প্রিয় রাসেল ভাই, আপনার সাথে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। তাই 7-5 না ভেবে ঘটনা লিখতে বসলাম। স্টুডিওতে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু একটু কাজের ব্যস্ততায় আর সময়ের অভাবে স্টুডিওতে আসতে পারলাম না। এই জন্য আমি দুঃখিত। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন অবশ্যই। প্রথমেই বলে রাখি, আমার বাসাটা হচ্ছে যশোর জেলার ঝিকরগাছা থানার শিমুলিয়া নামক একটি গ্রামে। তার আগে বলে রাখি, আমরা খ্রিস্টান ধর্ম অবলম্বী। আমরা যে গ্রামটায় বসবাস করি সেই গ্রামটায় আমাদের খ্রিস্টান ধর্ম ছাড়া ব্যতিক্রমী অন্য কোনো ধর্মের মানুষ বসবাস করে না। এটা পুরোটাই আলাদা একটা খ্রিস্টান এলাকা। তো যাই হোক, প্রতিদিনের মতোই আমি রাত্রের খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরের বিছানায় ঘুমাতে যাই। একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে একটা সময় আমি অনুভব করতে পারি আমার পুরো শরীর সহ আমি সোজা হয়ে যাই, এবং খাটের মাঝ বরাবর উপরে উঠে গিয়ে যেন হাওয়ায় ভাসতে শুরু করি। তখন আমার গা, হাত পা সব অবশ হয়ে যাচ্ছিল। আমি সেটা অনুভব করতে পারছিলাম, কিন্তু অনুভব করা সত্ত্বেও আমি আমার শরীর, হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। এরকমভাবে কিছুক্ষণ সময় যাওয়ার পর একটা সময় আমার মনে হতে শুরু করে আমার সেন্স কাজ করছে না। আমি চোখ খুললাম, ভাবলাম যে হয়তো সব ঠিক হয়ে যাবে। তো রীতিমতো চোখ খুললাম। তারপরে আমি বুঝতে পারলাম যে ভাসমান অবস্থা থেকে আমি খাটের ওপরে পড়ে গিয়েছি, এবং পড়ে গিয়ে আমি মাজায় অনেক ব্যথা অনুভব করলাম। তো যেহেতু আমি ঘুমের ঘোরে ছিলাম, সেহেতু এত কিছু চিন্তা না করে আমি আবার ঘুমিয়ে গেলাম। সেদিন রাতে আর তেমন কিছু হলো না। ঠিক তার পরের দিন রাতে আমার সাথে সেম কাহিনী ঘটে। আমি খাট থেকে ভেসে উপরে উঠে হাওয়ায় উঠে যাই, এবং তারপর চোখ খুলতেই আমি খাটের ওপরে পড়ে যাই এবং মাজায় অনেক ব্যথা পাই। সেম কাহিনী আমার সাথে 2 দিন ঘটতে থাকে, এবং প্রতিদিনই একই ঘটনা। রাতগুলো এভাবেই কেটে যাচ্ছে। একটা সময় এই কাহিনীর সাথে বেশ পরিচিত হয়ে যায়, কিন্তু আমি তখনও ঘটনাটা যে আমার সাথে ঘটেছে সম্পর্কে কারোর সাথে কোনো কিছু শেয়ার করিনি। আমার বাবা মা তখন ঢাকাতে জব করত, এবং আমি আমার ঠাকুমার কাছে গ্রামের বাড়িতে থাকতাম। আমার ঠাকুমা আবার আগের দিনের মানুষ হওয়ায় এসব কথা বললে ভয় পাবে, আমাকে নিয়ে টেনশন করবে, তাই তাকেও কিছু বললাম না।
প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেই থাকলো রাতগুলোতে। তবে এখন পর্যন্ত আমার কোনো ক্ষতি হয়নি। আগে আমি ভূত, প্রেত, জিন এগুলো কিছুই বিশ্বাস করতাম না, কিন্তু কারো কাছে কোনো ভয়ঙ্কর কাহিনী বা ভয়ের ঘটনা শোনার পর নিজের মনে মনে বেশ ভয় হতো, কিন্তু সেই সব কথা আমি কখনো কারো কাছে প্রকাশ করতাম না। এর ভেতরে একদিন সন্ধ্যাবেলা আমি আর আমার বন্ধুরা মিলে আমাদের গ্রামের একটি বুড়ো দাদুর কাছ থেকে ভয়ের ঘটনা শুনলাম। ঘটনা শুনে আমার কেমন যেন মনে মনে ভয় হচ্ছিল। বন্ধু বান্ধবের সাথে বললে ওরা হাসাহাসি করবে, তাই আমি যে মনে মনে ভয় পাচ্ছিলাম এটা আর কারোর সাথে বললাম না। তারপরে আবার আমি রাত্রে নিজের বাসায় এসে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে যাই। সেদিন রাতে আমার সাথে ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। আমি সেদিন রাতে আবারও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখি, আর স্বপ্নটা বাস্তবে পরিণত হয়ে যায়। আমি দেখি যে আমার একটা বন্ধু আমাকে ডাকতে এসেছে। যে আমাকে ডাকতে এসেছে তার নাম আকাশ। সে আমাকে আমার নাম ধরে ডাকছে এবং আমাকে বলছে, দীপ, বাইরে বের হ। তো আমি ঘুমের মাঝে তাকে জিজ্ঞেস করলাম, কেন? সে আমাকে বলল, আমাদের আর একটা ফ্রেন্ড যার নাম রনি, তাকে নাকি তার বাসা থেকে কেউ খুঁজে পাচ্ছে না, তাই সে আমাকে ডাকতে এসেছে। আমি রনি নামে ওই বন্ধুকে খুঁজতে যাব এই জন্য। আমি বিছানার উপরে ঘুমিয়ে আকাশের সাথে কথা বলছিলাম। আমার মনে হচ্ছিল সময়টা যেন রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, কিন্তু সময়টা ছিল মাঝরাত, 2-3টার মতো বাজে। আমার কাছে মনে হলো যেন ভোর। মনে মনে ভাবলাম এদিকে রনিকে খুঁজতে যেতে হবে, তার ভেতরে আবার ভোর হয়ে গেছে। তাই এত কিছু চিন্তা না করে ঘুম ঘুম চোখ নিয়ে বিছানা থেকে উঠলাম এবং নিজের রুমের দরজা খুলে বাইরে বের হলাম। মেইন গেট যখন খুলতে যাব তখন দেখি দরজায় তালা দেয়া। প্রতিদিন দরজায় তালা দেওয়ার পরে চাবি যেখানে রাখি চাবিটি সেখানেই ছিল। ঘুমের ঘোরে চাবিটি হাতড়াতে হাতড়াতে খুঁজতে থাকি এবং একসময় চাবিটি খুঁজে পাই। তারপর মেইন গেট খুলে আমি আবার ওই আকাশ নামের বন্ধুটির পেছনে পেছনে হাঁটতে থাকি। তখন আমার যেন মনে হচ্ছিল আমি যেন ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছি। আকাশ আমার আগে আগে হাঁটছে, আমি পেছনে পেছনে। একটা সময় আমি দেখি আকাশ আমার থেকে অনেক দূরে সামনে চলে গেছে। আমি আকাশকে চিৎকার দিয়ে ডেকে বলি, দাঁড়া আমার জন্য। উত্তরে সে আমাকে কিছুই বলল না। আমি তখন তার পেছন পেছন হাঁটছি। অনেকটা দূর হাঁটার পর আমি যেন কিসের সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। এর পরের দিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি বাসায়। আশেপাশে অনেক লোকের ভিড়। আমার সাথে কি হয়েছে এবং আমি কোথায় গিয়েছিলাম এই কথা আমার ঠাকুমা আমার কাছে জানতে চাওয়ায় আমি তাকে আস্তে আস্তে আগের সব ঘটনা খুলে বলি। কি হয়েছে সেটাও বললাম। তারপর ঠাকুমা আমাকে বলল রাত্রে নাকি তার হুট করে ঘুম ভেঙে যায় এবং সে আমার রুমের দরজা খোলা দেখতে পায়। আমার রুমে এসে ঠাকুমা আমাকে দেখতে না পেয়ে আমাকে ডাক দিতে থাকে আর আশেপাশে আমাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর যখন কোনো সাড়া পাচ্ছিল না তখন ঠাকুমা বেশ চিন্তায় পড়ে যান। আর কি করবেন এটা বুঝতে না পেরে অবশেষে আশেপাশের মানুষজনকে তিনি ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং আমাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথাটি তাদেরকে জানান। তখন আশেপাশের কিছু মানুষ আমার ঠাকুমা মিলে আমাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর যখন তারা আমাকে খুঁজে পান না তখন তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যান। এরপর যখন ভোর 5:30 বাজে তখন একটি ছেলে দৌড়াতে দৌড়াতে আমাদের বাসার সামনে আসে। ছেলেটি আমাদের গ্রামেরই একটি ছেলে। সে বলে চার্চের দারোয়ান নাকি আমাকে কোথায় পড়ে থাকতে দেখেছে, তাই ছেলেটি ঠাকুমাকে চার্চে যেতে বলে। আমার বাসা থেকে চার্চের দূরত্ব হেঁটে যেতে খুব জোর 7 থেকে 8 মিনিট হবে। ছেলেটির কথা মতো ঠাকুমা চার্চের কাছে গেল। আশেপাশের কিছু লোকও ঠাকুমার সাথে গেল। চার্চের দারোয়ান দরজা খুলে ঠাকুমাকে ভেতরে নিয়ে গেলেন চার্চের পাশে অবস্থিত একটি বিশাল বড় মোটা একটি তেঁতুল গাছের গোড়ায়। বলে রাখি চার্চের সেই মোটা তেঁতুল গাছটি 100 বছরের পুরনো তেঁতুল গাছ। জিসাস চার্চের পাশে থাকা সেই মোটা তেঁতুল গাছের গোড়ায় তারা আমাকে অজ্ঞান অবস্থায় পায়। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায় আর ঠাকুমা অনেক ভয় পেয়ে যান এবং সেখান থেকে সবাই মিলে ধরে আমাকে বাসায় নিয়ে যান। এই কথা ঠাকুমার মুখ থেকে শোনার পর আমি হতভম্ব হয়ে যাই। পাড়া প্রতিবেশী আর দেখতে আসা মানুষ সবাই আমার ঠাকুমাকে একটা কথাই বলতে থাকে, এটা হয়তো খারাপ কোনো আত্মার কাজ, না হলে কোনো জিনের কাজ। এসব কথা শুনতে শুনতে একটা কথা আমাকে অবাক করে দেয়। আমাকে যদি চার্চের পাশে মোটা তেঁতুল গাছের গোড়াতেই পাওয়া যায় তাহলে আমি চার্চের ভেতরে ঢুকলাম কিভাবে? কারণ চার্চের এরিয়ার ভেতরে ঢুকতে গেলে প্রথমে বড় লোহা দিয়ে তৈরি একটা গেট পার হতে হয় আর গেটে সবসময় দারোয়ান থাকে। এমন ঘটনা আমার সাথে কেন ঘটেছে আমি জানি না। ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু কে জানতো আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে।
যাই হোক, তারপর থেকে আমি খাওয়া দাওয়া কমিয়ে দেই, আমার অনেক জ্বর আসে এবং আমি অসুস্থ হয়ে যাই। অনেক ডাক্তার দেখানোর পরেও তেমন কোনো ঠিক হচ্ছিল না। এসব কাহিনী ঢাকায় আমার বাবা মাকে জানানো হয়। এসব জানতে পেরে আমার মা এবং আমার বাবা ঢাকা থেকে আমাদের গ্রামের বাসাতে যান এবং আমার বাবার সাথে আরেকটা লোকও আসে। আমি মনে মনে ভাবলাম, এই লোকটি আবার কে? লোকটি কে সেটা বাবার কাছে জানতে চাওয়ায় আমার বাবা আমাকে বললেন, এই লোকটি হচ্ছে একটি কবিরাজ। সে কিছুদিন আমাদের বাসায় থাকবে এবং আমার কি হয়েছে সেটা দেখবে। আমি আগেই বলেছিলাম, ভূত, জিন, কবিরাজ, তান্ত্রিক এসব কোনো কিছুর ওপরে আমার বিশ্বাস ছিল না, তাই এদেরকে আমার কাছে ভণ্ড মনে হতো। কিছু করার নেই, এত সব কাহিনী ঘটে গেছে আমার সাথে, আর কাউ কিছু বললামও না। মনে মনে ভাবলাম, দেখে কি হয়। আমার বাবা কবিরাজ অনেক বিশ্বাস করতেন, আর যে কবিরাজ আমাদের বাসায় এসেছে আমাকে দেখার জন্য, তাকেও বাবা অনেক ভালোভাবে চেনেন ও জানেন। তারপর কবিরাজটি আমাদের বললেন তিনি আজকে সন্ধ্যাবেলা আমাকে দেখবেন। কবিরাজ আমাকে সন্ধ্যাবেলা যখন আমাকে দেখবেন তার আগে আমি যেন ভালোভাবে পরিষ্কার হয়ে গোসল করে থাকি, আর 4টে মোমবাতি নিয়ে এসে রাখতে বলল। যেই কথা সেই কাজ। যথারীতি সন্ধ্যা হলো, আমি তার আগে ভালোভাবে গোসল করে আসলাম। কবিরাজ আমাকে মোমবাতি 4টে ঘর থেকে নিয়ে আসতে বলল। আমি ঘর থেকে মোমবাতি নিয়ে আসলাম এবং দেখলাম কবিরাজ একটি বৃত্ত এঁকে ভেতরে একটি ক্রস চিহ্ন তৈরি করছে। তারপর সে আমাকে সেখানে বসতে বলল। আমি বসলাম। এরপরে ক্রসের ওপর 4টি মোমবাতিও রাখলেন তিনি, সেগুলো জ্বালিয়ে দিলেন। এরপর তিনি আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন। আমি বললাম আমার নাম দীপ। তারপর কিছুক্ষণ নীরব। এরপর তিনি আমার হাতটা সামনে নিতে চাইলেন। আমি হাতটা সামনে দিলাম। তারপর তিনি মুখে কি যেন একটা বলতে বলতে আমার হাতটা নেড়ে চেড়ে কি যেন সব দেখলেন। কিছুক্ষণ দেখার পর কবিরাজ তার নিজের হাত আকাশের দিকে বাড়িয়ে দিয়ে হাত পেতে রইলেন। 2-5 সেকেন্ড পর তিনি হাতের মুঠো খুললেন এবং হাতের ভেতরে একটি তাবিজ দিলেন। তারপর তাবিজটি আমাকে হাতে বাঁধার জন্য বললেন, কিন্তু একটি জিনিস ভেবে অবাক হলাম, হাত তো ফাঁকাই ছিল, তাহলে হাতের ভেতরে তাবিজ আসলো কোত্থেকে? আমি মনের ভুল ভাবলাম। আবার ভাবলাম কবিরাজ তো হয়তোবা কোনো কৌশল জানে। এরপর তাবিজটি মা আমার হাতে বেঁধে দেন। সেদিন রাতে যথারীতি আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমার যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে আমি তো অবাক, ওমা তাবিজটি এভাবে ফেটে গেল কিভাবে? তাবিজ ফেটে গেছে। তারপরে সকালবেলা তাবিজটি আমি কবিরাজের হাতে দিয়ে বলি, দেখুন তো কীভাবে তাবিজটা ফেটে গেছে। তিনি আমার হাত থেকে তাবিজটি নিলেন এবং মুঠ করে আবার আকাশের দিকে বাড়ালেন। তাবিজটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারপর তিনি হাত নিচে নামিয়ে নিয়ে আসলেন এবং আমি দেখতে পেলাম হাতের ভেতরে নতুন একটা তাবিজ, পুরনো তাবিজটা নেই। তারপর তিনি সেই তাবিজটি আমার হাতে বেঁধে দেন এবং আমাকে বারণ করে দিলেন আমি যেন কোনো পুকুর, নদী বা সমুদ্রের কাছে না যাই বা না নামি, তাহলে নাকি আমার অনেক বিপদ হবে। তারপর এটাও বললেন তিনি নাকি আজ সন্ধ্যাবেলায়ও আমার সাথে কী সব সাধনায় বসবেন। সেদিন সন্ধ্যাবেলায় তিনি আমাকে নিয়ে কাজ করতে বসলেন এবং আগের দিনের মতোই সেম কাজটি হলো, সেম প্রসেস। আমাকে বললেন আজকে রাতে আমি যেন পাশে কাউকে নিয়ে ঘুমাই। যথারীতি সেদিন রাতে আমি আমার মাকে নিয়ে ঘুমালাম। রাতে স্বপ্ন দেখি কে যেন আমার হাত জোরে জোরে টান দিচ্ছে। আমি ব্যথা পাচ্ছি, এটা বলা সত্ত্বেও সে আমার হাত ছাড়ছে না। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার আকৃতি বোঝা যাচ্ছিল। সে দেখতে খুব কুৎসিত, ছায়ার মতো অবয়ব। সে আমাকে ফিসফিস করে বলছে, আমার সঙ্গে চল। আমি সঙ্গে যেতে রাজি না হওয়ায় সে আমার স্বপ্নে জোর করে একটা চর মারল। তারপর আমি গালে ভীষণ ব্যথা পাই। মা মা বলে জোরে চিৎকার দিয়ে উঠি। আমার চিল্লানি শুনে মাও ঘুম থেকে উঠে যায় এবং আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি মাকে আমার স্বপ্নের কথাটা খুলে বললাম। মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। মা আমাকে ঘুমাতে বলে। এমন সব আজব ঘটনা ঘটছে আমার সাথে, চোখে কি আর ঘুম আসে? এসব চিন্তা করতে করতে একটা সময় আবারও ঘুমিয়ে গেলাম এবং সকাল হলে সকালে উঠতেই আমি আবার তাবিজটির দিকে তাকাই এবং দেখি সেই একই অবস্থা ঠিক কালকের মতোই। আবার তাবিজটা একইভাবে ফেটে গেছে। এরপরে সেই ফাটা তাবিজটি আমি কবিরাজের কাছে নিয়ে যাই এবং তার হাতে দিই এবং তাকে জিজ্ঞাসা করি তাবিজগুলো এভাবে ফেটে যাচ্ছে, এর কারণটা কি? তিনি আমাদেরকে বললেন আমার গায়ে নাকি একটা দুষ্ট জিনের ছায়া আছে, আর সেই জিন আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। আর ওই জিনের গায়ে যে শক্তি, সেই শক্তির সাথে তাবিজের শক্তি মিল খাচ্ছে না এবং আমার শরীরে এই দুইটা শক্তি একসাথে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। সেই জন্য তাবিজগুলো এভাবে ফেটে যাচ্ছে। তারপরে কবিরাজটি আমাকে বললেন আজ রাত্রে তিনি লাস্ট চেষ্টা করবেন। যথারীতি সেদিন সন্ধ্যাবেলায় আবারও একইভাবে আমাকে গোসল করিয়ে নেওয়া হলো। 4টি মোমবাতি চালানো হলো এবং সেই মোমবাতির 4টির বৃত্তের মধ্যে ক্রস করে আমাকে বসিয়ে দেওয়া হলো।
আমি বৃত্তের মাঝখানে বসলাম। কবিরাজ তার ব্যাগ থেকে কিছু জিনিসপত্র বের করলো। সেই জিনিসের মধ্যে ছিল প্রাণীর হাড়, একটা মাথার খুলি, আর কিছু গাছের মূল, হরিণের চামড়া ইত্যাদি। এগুলো নিয়ে তিনি তার কাজ শুরু করলেন এবং মন্ত্র পড়তে শুরু করলেন। কবিরাজ আমার হাতে একটা লাল সুতো পেঁচিয়ে দিয়ে আমাকে চুপ করে বসে থাকতে বললেন। চুপ করে কবিরাজ কি করছে সেটা দেখছিলাম। তারপর কখন যেন ওখানেই অজ্ঞান হয়ে গেছে জানি না। চোখ খুলতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি। কি হয়েছে জানার জন্য মাকে জিজ্ঞাসা করলাম। মাকে বললাম যে আমি ওখানে বসেছিলাম, তারপরে কি হয়েছে আমার মনে নেই। তারপরে মা যা বলল সেটা আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার গায়ে নাকি একটি খারাপ জিন ভর করেছিল। আমার কাছে সেই জিন কেন এসেছে এই কথা কবিরাজ জানতে চাইলেন। কবিরাজকে সে উত্তরে বলল সে নাকি তার রাজ্য থেকে তাকে বের করে দেয়া হয়েছে, সে মানুষের সমাজে এসেছে এবং এটাও সে বলে যে তার কোনো সাথী না থাকায় সে আমাকে সঙ্গে নিয়ে যেতে চায়। কবিরাজ সেই জিনের কাছে জিজ্ঞেস করলেন সে আমার শরীরে কখন কিভাবে এসেছে। তখন জিন উত্তর দেয় ছেলেটি যখন ছোট ছিল, মানে আমি যখন ছোট ছিলাম, তখন একদিন নাকি আমি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখান থেকে জিন আমাকে দেখে পছন্দ করে। জিনটি মেয়ে হওয়ায় সে তখন ভেবে নেয় আমার সাথেই থাকবে, আর তখন থেকেই সে আমার সাথে আছে। তাই আমার সাথে প্রতিনিয়ত এমন আজব ঘটনা ঘটছে। তারপর কবিরাজ জিনটিকে চলে যেতে বলে। সে প্রথমে রাজি হচ্ছিল না, পরে তাকে ভয় দেখানো হয়। কবিরাজ তাকে আঘাত করার পরে সেই জিনটি আমার দেহ ছেড়ে দেয়। ঠিক তার আগে জিনটি বলতে থাকে আমি আবার আসবো, আমি আবার আসবো, এসে ওর বাচ্চাকে নিয়ে যাব, তখন তোরা কিছু করতে পারবি না। এই কথাটি বলতে বলতে জিনটি আমার শরীর ছেড়ে দেয় এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি। কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন কবিরাজ আবারও আমার হাতে একটা তাবিজ দেন আর বলেন যে এই তাবিজটি যেন আমি আমার মাজায় বেঁধে রাখি। আমি তাবিজটি আমার মাজায় বাঁধি। তারপর থেকে আমি ভালোই আছি, ঈশ্বরের আশীর্বাদে সুস্থও আছি, কোনো খারাপ কিছু আমার সাথে ঘটছে না। কিন্তু একটা কথা আমাকে আজও ভাবায়, তাহলে কি সত্যি সত্যি আবারও সেই জিন ফিরে আসবে? সেই জিন কি তাহলে আমার বাচ্চাকে সত্যি সত্যি নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে আজও অজানা। ভূত FM, ভূত.com-এর সকল লিসেনার্স সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জানি না কতটুকু লিখতে পেরেছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।